ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। স্কুল ইংলিশ চ্যানেলে তোমাদের স্বাগত। আরও একটি নতুন কবিতা বা আরও একটি নতুন কবিতার টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে যে কবিতাটা পড়াবো সেটা ক্লাস 12-এর শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। The poetry এই যে কবিতাটা, যেটা পোয়েট্রি বলো, পোয়েম বলো, তোমরা যাই বলো না কেন, কবিতাটি ইট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার, যদি আমার খুব ভুল না হয়ে থাকে, তাহলে 154 মতো কবিতা লিখেছেন। এবং তিনি যে কবিতাটা লিখেছেন, তার কবিতার যে ধরন, এটা হচ্ছে সনেট। 14টি লাইনের কবিতা। এটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম স্ট্যাঞ্জা, দ্বিতীয় স্ট্যাঞ্জা, তৃতীয় স্ট্যাঞ্জা এবং শেষে দুটো কনক্লুডিং লাইন আছে। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 4টে আছে। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 3টে করে লাইন, 3, 4, 12, আর লাস্টের দুটো 14টা। দেখো, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়ার্টেন এবং শেষে কনক্লুডিং যে লাইন রয়েছে, এটা সনেট। 14টি লাইন হবে। কিন্তু সনেট কাকে বলে, এটা তোমাদের অন্য একটা ক্লাসে সনেট সম্বন্ধে বিস্তারিত একটু আলোচনা করে দেবো। তবে এইটুকু বলি যে 14টি লাইনের কবিতাগুলোকে সাধারণত সনেট বলা হয়। এদের ছন্দের মিল দুরকম হতে পারে, আবার ভ্যারাইটিসও হতে পারে। তো এক্ষেত্রে সনেট হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে কি ইংলিশ সনেট, আর একটা হচ্ছে কি ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেট হচ্ছে পৃথক সনেট, আর সনেট এই ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। তো সনেট অ্যাকচুয়ালি শুরু করেছিলেন পৃথক, তাই ওনার নাম অনুযায়ী পৃথক সনেট বলা হয়, বা ইটালির বিখ্যাত কবি পৃথক, তিনি শুরু করেছিলেন এবং পরে শেক্সপিয়ার শুরু করেছিলেন, এবং তাই এটা শেক্সপিয়ারিয়ান বা ইংলিশ সনেট। এবং শেক্সপিয়ারের এই যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা 18 নম্বর সনেট। 18 নম্বর সনেট। চলো আমরা কবিতাটা আজকের পড়ে ফেলি, এবং পড়ে তার লাইন কি বলতে চাইছে, লাইনের অর্থগুলো কি বলতে চাইছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমার ব্যক্তিগত এটা মনে হয়, ব্যক্তিগতভাবে বলছি, যে কবিতার, ইংলিশ কবিতা বা অন্যান্য কবিতাও যদি বলি, প্রকৃত কি অর্থ বা কোন ঘটনাকে ভিত্তি করে কবি লিখেছেন, সেটা বলা কিন্তু অত্যন্ত কঠিন। আমরা শুধুমাত্র গেস করতে পারি, এটা হতে পারে, ইট মে বি, বা আমরা একটা সারমর্ম, একটা কনক্লুশন দিতে পারি কবিতার। পুরোপুরি অর্থ হয়তো নাও হতে পারে। অর্থাৎ কবি এই লাইনটা প্রকাশ করেছেন বটে, আমরা সাধারণত অর্থে এটা প্রকাশ পাচ্ছি বা আমাদের কাছে, পাঠকের কাছে প্রকাশিত, কিন্তু সে অর্থ নাও হতে পারে আবার। কারণ কবি একমাত্র জানতে পারবেন বা পারেন বা জানতেন যে তিনি এই অর্থটা দিয়ে
অন্য কোন অর্থ প্রকাশ করতে চাইছেন। সুতরাং প্রকৃত অর্থ বোঝা খুব মুশকিল, কিন্তু আমরা যারা যারা কবিতা নিয়ে চর্চা করেন, যারা ক্রিটিক্স আছেন, তারা নানা রকম একটা অর্থ গেস করার চেষ্টা করেন বা মোটামুটি একটা নিয়ারেস্ট অর্থ বার করার চেষ্টা করেন। যাই হোক, চলো লেটস স্টার্ট। Shall I compare thee to a summer's day, though art more lovely and more temperate? Rough winds do shake the darling boughs of May, and summer's leaves hath all too short are dead. Sometime too hot, the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fear from fear sometime declines. By chance or nature's changing course untrimmed, but the eternal summer shall not fade, nor lose possession of that fear thou owest. Nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou graced. দেখো, এটা তিনটে। এরপরে দুটো যে কাপল লাইন আছে, কনক্লুডিং লাইন আছে, সেটা হলো দেখো, so long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. তাহলে আমরা কবিতাটা পড়লাম, এবার আমরা কবিতার লাইন অনুযায়ী একটু অর্থ করার চেষ্টা করি, তারপর আমরা শব্দের বিভিন্ন যে ওয়ার্ডগুলো আছে তার মিনিংগুলো আমরা জানবো। দেখো, তার আগে বিষয়টা অল্প একটু বলি। In this poem, actually the poet feels his friend's beauty more charming and lasting than a summer's day. কবি তার বন্ধুর সৌন্দর্যটা গ্রীষ্মের সৌন্দর্য থেকে বেশি বলে মনে করেন। After all, the beauty of summer, including the lovely birds of May, is subject to decay and transience. এটা কিন্তু প্রথম স্ট্যাঞ্জায় বা কোয়াট্রেনে বলা হয়েছে। কবি এখানে যে বলছেন না, প্রথম লাইনটা দেখো, shall I compare thee to a summer's day, thee means you, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? Thou art more lovely and more temperate. বলছে যদিও তুমি আরো সুন্দর, মধুর, more lovely and more temperate বলছে, অধিক মনোরম। Rough winds do shake and darling birds of May, বলছে মে মাসে যে কুঁড়িগুলো ফুটে ওঠে সেগুলো তীব্র ঝোড়ো, রাফ উইন্ডস মানে তীব্র একটা ঝড়ে নাড়িয়ে দিয়ে যায়, অর্থাৎ তাকে মানে কুঁড়ি ঝরে যায় আর কি, বলছে তীব্র ঝড়ে। and summer's leaves hath all too short are dead. এখানে দেখো হ্যাথ, এইচ বইতে লক্ষ্য করো, বা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হ্যাথ অ্যাকচুয়ালি হ্যাজ এর একটা ওল্ড ইউজ,
আমি তোমাদের আগের একটা ক্লাসে বলছিলাম কিছু কবিতায় কিছু কিছু পুরাতন কিছু শব্দ ব্যবহার করা হয় যেটা আজকের দিনে ব্যবহার করা হয় না। হ্যাথ মানে হ্যাজ, অল টু শর্ট আর ডেট। বলছে কি এছাড়া গ্রীষ্মের স্থায়িত্ব বড়ই কম, বড়ই কম। কিন্তু বলছে গ্রীষ্মের একটা সৌন্দর্য আছে বটে, কিন্তু গ্রীষ্মের সৌন্দর্য তো ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। Actually, the poet's contention is that the French beauty is even tempered than nature's beauty. Actually, প্রথম দুটো লাইনে the poet warm appreciation of his French beauty, and the prime of his beauty is depicted through the image of summer. এবং সামারটা এটা হচ্ছে বেস্ট টাইম অফ দ্য ইয়ার। And actually, the poet's deep devotion is disclosed in this poem and remarkably marked here. Okay, let's go next stanza. Sometime too hot the eye of a heaven shines, and often is his gold complexion dimmed, and every fear from fear sometime declines by chance or nature's changing course untrimmed. কি অর্থ বলছে? বলছে মাঝে মাঝে স্বর্গের চক্ষু বা স্বর্গের দৃষ্টি খুব বেশি উষ্ণভাবে জ্বলে ওঠে, বা কখনো কখনো স্বর্গের নয়নেই তাপের প্রখরতা বাড়ায়। বলছে and often is his gold complexion dimmed, আবার কখনো বা তার সোনালী দীপ্তি ম্লান হয়ে যায়। ডিমড ম্লান হয়ে যায়, মিলিয়ে যাওয়া, নিভে যাওয়া, কমে যাওয়া, ডিমড। and every fear from fear sometimes declines, বলছে কি প্রতিটি সুন্দর বস্তু তার সৌন্দর্য হারিয়ে ফেলে সেই সময়। বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স, হয়তো কোনো একটা ঘটনার চক্রে অথবা প্রকৃতির পরিবর্তনের সময় তার নিজস্ব সৌন্দর্যটা হারিয়ে ফেলে। নেক্সট স্ট্যাঞ্জা, বাট দ্য এটার্নাল সামার শ্যাল নট ফেড, বলছে কিন্তু তোমার এই চিরগ্রীষ্ম কখনো ক্ষয় হবে না। নো লস পসেশন অফ দ্যাট ফিয়ার দ্য ওয়েস্ট, বলছে সৌন্দর্য যা আছে তোমার হারাবে না। nor shall death brag thou wanderest in his shade, মৃত্যু কখনো দম্ভ করবে না, তুমি মৃত্যু উপত্যকায় when in eternal lines to time thou grest, কারণ আমার এই কবিতা বা আমার এই কবিতার লাইন যা দিয়ে তোমাকে কখনো যা দিয়ে তোমার সৌন্দর্য বাড়াবে। অর্থাৎ কবি বলতে চাইছেন কবির অনুভব, কবির ফিলিংস তার বন্ধুকে একটা ইটারনাল লাইফ দিতে পারে, কারণ সেটার কখনো মৃত্যু হবে না, সেটা কখনো শেষ হবে না। এবং কনক্লুডিং কাপিলে যেটা বলছে, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সে,
So long lives this and this gives life to thee. এই কনক্লুডিং কাপেলে পরপর দুটো লাইন মিল আছে। যাই হোক, কি বলছে, কবির বন্ধু সারা জীবন বেঁচে থাকবেন এবং তার সৌন্দর্যের জন্য। His print will ever live and grow despite the cruel blow of time. And he praised his friend's beauty. কবি তার বন্ধুর সৌন্দর্যটাকে প্রশংসা করেছেন। বন্ধুকে গ্রীষ্মের সৌন্দর্যের সাথে তুলনা করে বন্ধুর সৌন্দর্যটাকে বেশি বেশি মুগ্ধ করে তুলেছেন কবি। এখানে গ্রীষ্মের যে সৌন্দর্য কবি দেখেছেন, কবির চোখে যেটা ধরা পড়েছে, তার থেকে তার বন্ধুর সৌন্দর্যটা অনেক বেশি। প্রকৃতির সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে কোনো ঘটনাক্রমে, প্রাকৃতিক কোনো কারণে, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য কখনো নষ্ট হবে না এবং তার বন্ধুর সৌন্দর্য ধীরে ধীরে দিনে দিনে আরো বেশি বৃদ্ধি পাবে কবির এই কবিতার মাধ্যমে, কবির এই কবিতার লাইনের মাধ্যমে। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে কি, বিউটি অফ হিজ ফ্রেন্ড and that feeling, the genius touch of time on all elements. কবি তার কবি তার বন্ধুর সৌন্দর্যটাকে বেশি করে প্রেজ করতে চাইছেন, বেশি করে প্রশংসা করতে চাইছেন। আরো ক্রিটিক্যাল আলোচনা করা যায়, কিন্তু তোমরা উঁচু ক্লাসে যারা পড়তে যাবে বা পড়বে, উঁচু ক্লাসে অর্থাৎ অনার্স লেভেলে যারা পড়বে, তারা দেখবে কবিতাটার অনেক ক্রিটিক্যাল আলোচনা রয়েছে, সেখানে তোমরা অবশ্যই জানতে পারবে। কিন্তু এখানে ঠিক যতটা তোমাদের প্রয়োজন আমি ঠিক ততটুকুই বলবো বা বলার চেষ্টা করব। এখন দেখো যে কবিতার যে লাইন, দেখো প্রথম shall I compare দি কথাটার অর্থ হচ্ছে তুমি, ইউ। দি কথার অর্থ কি বললাম, ইউ, তুমি, এটা তো জানো। দাও আর্ট, দাও কথার অর্থ হচ্ছে সেটাও তুমি, ইউ। দাও আর্ট, এখানে আর্ট বলতে সৌন্দর্যটা, সৌন্দর্যের সৌন্দর্যের কথা বলছে। মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দেখো এর টেম্পারেট কথা অর্থ হচ্ছে কি রেস্ট্রেইনড, রেস্ট্রেইনড অর্থাৎ কোন রকম পরিবর্তন হয় না, যেটা বা পরিবর্তন ঘটে না। এরপর হচ্ছে যে দেখো ওই প্রথম স্ট্যান্ডার লাস্ট লাইনে and summer's lease hath all too short a day। এই লিজ কত অর্থ হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়, গ্রীষ্মের একটা নির্দিষ্ট সময়, a fixed period of summer day। এবার বলছে sometime too hot the eye of a heaven। এই আই অফ এ হেভেন মানে কি, এখানে বলছে সূর্য, আই অফ হেভেন কথার অর্থ হচ্ছে কি সূর্য, সান, দ্য সান। এবং দেখো একটা বলছে ডার্লিং বার্ড অফ মে, বলছে ডার্লিং বার্ড অফ মে, বলছে বার্ড অফ মে বলতে মে মাস অর্থাৎ প্রচন্ড গরমে ফুলের কুঁড়ি, অর্থাৎ মে মাসের দিন।
এখানে ডার্লিং বলতে কিন্তু প্রিয়। দেখো আরেকটা এখানে বলছে সামাস লিজ, লিজ হ্যাথ অল টু শর্ট আ ডে। লিজ কথার অর্থ হচ্ছে কি কিন্তু লিজ মানে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা কিছু কাউকে ছেড়ে দেওয়া, সময়ের ব্যবধানে কোনো একজন ব্যক্তি তার কোনো কিছু জিনিস অন্য মানুষের কাছে বন্ধক রাখা, মানে বা নির্দিষ্ট সময় অর্থের বিনিময়ে সেই জায়গাটা ছেড়ে দেওয়া, এটা হচ্ছে লিজ বলে। লিজে দেওয়া বলি না আমরা কখনো কখনো, জায়গাটা লিজে দিয়েছে বা লিজে পেয়েছি, কিন্তু এখানে কি, এখানকার অর্থ তো সেটা তো নয়। অর্থাৎ লিজ মানে ক্ষণস্থায়ী। এখানে কবিতার ভাষায় লিজ কথার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প সময়। বুঝা গেল? এইবার দেখো 4 নম্বর যে শব্দটা বলবো, অ্যান্ড অফেন, অফেন কথার অর্থ হচ্ছে বারে বারে। ইন ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। দেখো কমপ্লেক্সন কথার অর্থ হচ্ছে কি একটা বৈশিষ্ট্য, ফিচার। অ্যান্ড ডিমড, ডিমড মানে পেল, বিবর্ণ হয়ে যাওয়া, গ্রিউ ফেল বলা যেতে পারে, বিবর্ণ হয়ে যাওয়া। ফেডেটও বলতে পারো। এ বলছে বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স, আনট্রিমড, আনট্রিমড মানেও কিন্তু ডিমড মানে বিবর্ণ, ফেড, ডিপ্রাইভড অফ ট্রিমিং। এরপরে দেখো লেখা আছে thou art more lovely and more temperate, এটা তো বললাম। এবার দেখো nor lost possession of that fear thou wast, ওয়েস্ট কত অর্থ হচ্ছে possesses, ধারণ করে থাকা, possess, ধারণ করে থাকা, boast, boast, brag, ব্র্যাগ, ব্র্যাগ, ব্র্যাগ কথার অর্থ হচ্ছে বোস্ট। অর্থাৎ বোস্ট জোর দিয়ে কোনো কিছু বিষয়ের উপর বিশ্বাস আছে এমন কোনো কিছু বিষয়ের উপর জোর দিয়ে বলা, এটা হচ্ছে বোস্ট। এরপরে বলবো when in eternal lines to time thou graced। দেখো গ্রেস মানে লাইভ পারপিচুয়ালি, আর লাস্ট একটা লাইন আছে বৃত্তি, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ। অর্থাৎ যত ব্রিথ মানে তো নিঃশ্বাস প্রশ্বাস, যতদিন সে নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে পারে, অর্থাৎ যতদিন সে বাঁচতে পারে। দেখো আগের কবিতার যে অংশটা পড়িয়েছিলাম বা তোমাদের সাথে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে সেন্ট্রাল আইডিয়া এবং সামারিটা যদি তোমরা করে রাখো তাহলে কিন্তু তেমন একটা তোমাদের কঠিন হবে না, এবং যারা একটু ইংলিশ লিখতে পারো গুছিয়ে তারা কিন্তু সমস্ত রকম প্রশ্ন উত্তর করে আসতে পারবে। অ্যাকচুয়ালি in this sonnet, the sonnet is eulogization of the French beauty.
and an attempt to perpetuate this. First, this can be done to the prince's descendants by means of his marriage. Second, this may be achieved by the poet's poetic power to preserve and propagate this beauty. এটা হচ্ছে কি মূল বিষয়, অল্প কথায় যদি বলি। যেমন এই যে লাস্ট লাইনটা দেখলে আমরা খুব ভালো বুঝতে পারবো যে যতদিন মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে বা দেখাবে তার চোখের তারায়, ততদিন বাঁচবে আমার কবিতা আর জীবন দেবে তোমায়। দেখো এবার এই শেক্সপিয়ারিয়ান সনেটে বৈশিষ্ট্য বা সনেট কাকে বলে, সনেটের বৈশিষ্ট্য, সনেট কয় ভাগে ভাগ করা যায়, এগুলো নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। তোমরা কমেন্টস না করলে কিন্তু আমি বুঝতে পারছি না তোমাদের কতটা কেমন ভালো লাগছে কিনা। আশা করি আগের কবিতাটার মতো এই কবিতাটাও ভালো লাগবে তোমাদের। যদি তোমাদের অসুবিধা কিছু হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাও, বুঝতে যদি সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের যতটা সম্ভব বলে দিয়ে সাহায্য করতে পারবো। তাহলে তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের কবিতার এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং নতুন কবিতা নিয়ে আবারও শীঘ্রই তোমাদের সাথে উপস্থিত হব। ওকে, টাটা, বাই বাই।